Let me start. Okay. So thank you সবাইকে শুভ সকাল। আমরা আহ, খুব আহ, অনেকদিনই আসলে ক্লাস থেকে একটু দূরে ছিলাম এবং আমাদের একটা ক্লাস আসলে মিসও হয়েছে ডিউ টু মাই সিকনেস। আমি ওটার মেকআপ ক্লাসের কথা বলেছি। সো হোপফুলি এই উইকে আমি এটা কভার করে দিব, মানে কামিং উইকে। সো এখন আমি পুরোপুরি আসলে ঠিক হইনি, এই জন্য আসলে অনলাইন ক্লাসের জন্য বলা আপনাদেরকে। নাও আমরা আমাদের টপিক যদি মনে থাকে আমাকে একটু কেউ রিকল করে দিবেন কাইন্ডলি, যে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনের যে মেথডটা ছিল, আমরা কি ডেপ্রিসিয়েশনের মেথড নিয়ে কথা বলেছিলাম লাস্ট ক্লাসে যখন আমরা শেষ করি? মানে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করি এবং রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করি, এই ক্যালকুলেশনের টেকনিককে নিয়ে কি কথা বলা হয়েছিল? না স্যার, টেকনিক নিয়ে কথা বলা হয়নি। বাট ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি পর্যন্ত আমরা গিয়েছিলাম, রাইট? মানে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড জি স্যার। ডেপ্রিসিয়েশন, এটুকু পর্যন্ত আমরা গিয়েছিলাম। পারফেক্ট, আমার অতটুকু মনে ছিল। ওকে, থ্যাঙ্কস ফর দ্য কনফার্মেশন। তাহলে আমরা একটু চলে যাই, যে আমরা বলেছিলাম আহ, এই ক্লাসে হোপফুলি আমরা ডেপ্রিসিয়েশনের মেথডটা নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি এটার কিছু ক্যালকুলেশন এবং রিভ্যালুয়েশনের যে পার্টটা থাকে সেটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো গুড টাইম, খুব অল্প সময়ে শেষ করা পসিবল। আপনাদের একটু কোঅপারেশন লাগবে। আই বিলিভ আপনারা আমাকে প্রপারলি কোঅপারেট করবেন। এন্ড ইন দ্য মিন টাইম অনেকেই জয়েন করছেন, সো আমি হয়তো বা একটু ব্রেক দিয়ে দিয়ে যারা জয়েন করছেন তাদেরকে আমাকে অ্যাডমিট করতে হবে। আর অ্যাটেন্ডেন্সটা আমরা একটু পরের দিকে নেব। ওকে, সো তাহলে আমরা যদি একটু ব্যাক করি, আমাদের ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা কি ছিল, যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা যখন কোনো একটা নন কারেন্ট অ্যাসেট, সে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট প্রকিউর করি। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট প্রকিউর করার পর এই যে অ্যাসেটটা আমি ওভার দ্য টাইম ইউজ করছি, এই ইউজ করার জন্য আমার অ্যাসেটের যতটুকু ইকোনমিক ভ্যালু কমে যায়, আমার এই অ্যাসেটটার ইউজফুলনেস যতটুকু কমে যায়, আমি এই অ্যাসেটটা যতটুকু কনজিউম করি, এই অ্যামাউন্টটাই আমি ওভার দ্য এস্টিমেটেড ইউজফুল লাইফ সিস্টেমেটিক মেথডের মাধ্যমে, সিস্টেমেটিক মেথড বলতে আমরা বুঝাচ্ছি স্ট্রেট লাইন মেথড অ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথড, এর মাধ্যমে আমি আমার যে অ্যামাউন্টটা এক্সপেন্স হিসেবে, আমার কস্ট হিসেবে আমি আমার অ্যাকাউন্টিং এ রেকগনাইজ করি, সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। এবং এই ডেপ্রিসিয়েশনটা একটা নন ক্যাশ এক্সপেন্স, কারণ এটার জন্য আমার কোনো ক্যাশ অ্যাকাউন্টিং, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আর আমার অ্যাকাউন্ট থেকে, ব্যাংকের থেকে কোনো টাকা আমাকে পে করতে হয় না। ইটস ইটস জাস্ট অ্যান অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট, নাথিং এলস। এবং এই ডেপ্রিসিয়েশনটা যখন আমরা করি, ডেপ্রিসিয়েশন করার সময় আমরা আমাদের একটা অ্যাকাউন্টিং এন্ট্রি প্রোভাইড করতে হয়, সেটা হচ্ছে এক্সপেন্স ডেবিট। যেহেতু এটা আমার একটা এক্সপেন্স, যেটা আমরা একটু আগেই বললাম, এটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দেয়, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান এক্সপেন্স। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, আমরা এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের এগেনস্টে একটা প্রভিশন অ্যাকাউন্ট রাখি, দ্যাট উই কল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যেটা করে, আমার নন কারেন্ট অ্যাসেটের মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যে ক্যারিং ভ্যালুটা থাকে, সে ক্যারিং ভ্যালুটা কমিয়ে দেয়। মানে ক্যারিং ভ্যালু থেকে আমরা এটা মাইনাস করি, যেটা আমরা এর আগেও বলেছি আপনাদেরকে। আমি যদি একটু ভুল না করে থাকি, ক্যারিং ভ্যালু ফর্মুলাটা মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছিল, যে ক্যারিং ভ্যালু ইজ ইকুয়াল টু, এই যে ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু ইজ কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তার মানে আমি যখন আমার ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা প্রেজেন্ট করি, তখন আমি আমার কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দেই। বাদ দিয়ে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা ক্যারিং ভ্যালু বলছি। দ্যাটস ইট। সো এখানে আমরা এখন যেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা বলছি, এই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করার অনেক মেথড আছে।
প্র্যাকটিক্যালি, সেটা আপনারা হয়তো অন্য বইতে আরো মেথড গুলো পড়েছেন, বাট আমাদের IS 16 অনুযায়ী আমরা যে আইএসটা ফলো করছি রিগার্ডিং প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, IS 16 অনুযায়ী আমাদের ডেপ্রিসিয়েশনের দুইটা মেথডই আমাকে অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, যেটার নামটা শুনে আপনি বুঝতেই পারছেন যে এইটার ডেপ্রিসিয়েশনটা স্ট্রেট লাইন হবে। মানে স্ট্রেট লাইন মিনস এইটার ডেপ্রিসিয়েশনটা কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে, ফিক্সড থাকবে ওভার দ্য ইউজফুল লাইফ। আরেকটাকে আমরা বলি রিডিউসিং ব্যালেন্স মেথড অর ডিমিনিশিং ব্যালেন্স মেথড, একই কথা, মানে দুইটাই সিনোনিম। এবং রিডিউসিং ব্যালেন্স মেথডে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আমার নামটাই হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড, মানে ওভার দ্য টাইম ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা রিডিউস করবে, কমে যাবে, ডিমিনিশ করবে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড বলে থাকি। এখানে আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশনটা কিভাবে ক্যালকুলেশন করি, মানে এবং ডেপ্রিসিয়েশনের জন্য আমার কোন অ্যামাউন্টটা আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, মানে আমি কোন অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি, কনসিডার করি। সো অলওয়েজ এই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে যে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি কস্ট ভ্যালুর উপর। তার মানে কস্ট থেকে যদি ওই অ্যাসেটের কোনো রিসাইডুয়াল ভ্যালু থাকে, রিসাইডুয়াল ভ্যালু বলতে আমরা জানি যে আমরা এই অ্যাসেটটা যে কয় বছর ইউজ করতে পারবো, ইউজ করার পর যদি এই অ্যাসেটটা ইউজফুল লাইফ শেষে আমি সেল করি, এটা সেল করে যে টাকাটা পাবো, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে, আমার ইনফরমেশনে দেওয়া থাকবে, সেটাকে আমরা বলছি রিসাইডুয়াল ভ্যালু অর স্ক্র্যাপ ভ্যালু অর স্যালভেজ ভ্যালু। যেটাই আপনি বলেন তিনটেই একই নাম, রিসাইডুয়াল অর স্ক্র্যাপ ভ্যালু অর স্যালভেজ ভ্যালু। মোস্ট অফ দ্য টাইম এটাকে রিসাইডুয়াল ভ্যালুই বলি। তার মানে এখানে আরেকটা ডিফারেন্স আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব তখন আমরা রিসাইডুয়াল ভ্যালুটা কনসিডার করি, বাট যখন আমি রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, যেহেতু রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ক্যারিং ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন করি, কস্টের উপরে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে কোনো প্রকার রিসাইডুয়াল ভ্যালু কনসিডার করব না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড। দুইটা ডিফারেন্সের কথা বলেছি। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব অন কস্ট, আর রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করব অন ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু। দ্যাট ইজ নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, যেহেতু আমরা স্ট্রেট লাইন মেথডে কস্টের উপরে বেস করে ক্যালকুলেশন করছি, সেইখান থেকে যদি কোনো রিসাইডুয়াল ভ্যালু থাকে, যদি কোনো স্ক্র্যাপ ভ্যালু থাকে, যদি কোনো স্যালভেজ ভ্যালু থাকে, সেটা আমাকে বাদ দিয়ে নিতে হবে। দেন ওই ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, রিডিউসিং ব্যালেন্স মেথডে কিন্তু আমরা কোনো রিসাইডুয়াল ভ্যালু কনসিডার করব না। যদি কোশ্চেনে দেওয়াও থাকে, আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে কোনোভাবেই রিসাইডুয়াল ভ্যালু কনসিডার করতে পারবো না। দ্যাট ইজ টু সিগনিফিক্যান্ট টেকনিক্যালি ডিফারেন্স বিটুইন স্ট্রেট লাইন এবং রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে এখন আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা কি হবে? স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা হচ্ছে কস্ট মাইনাস রিসাইডুয়াল ভ্যালু, অ্যান্ড এখানে অলওয়েজ রিমেম্বার 99% ক্ষেত্রে আপনাকে ইউজফুল লাইফ দেওয়া থাকবে শুধু, আর কোনো কিছু বলা থাকবে না। সেই ক্ষেত্রেও আমরা এটাকে স্ট্রেট লাইন মেথড ধরেই ক্যালকুলেশনটা করব, কেননা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তখন অবশ্যই আপনাকে বলে দিবে যে এটা কি স্ট্রেট লাইন হবে না রিডিউসিং হবে। তো যদি শুধু ইউজফুল লাইফ দেওয়া থাকে এবং আর কিছু বলা না থাকে, দ্যাট উইল বি স্ট্রেট লাইন। কেন? বিকজ রিডিউসিং ব্যালেন্স মেথডের জন্য আমাকে পার্সেন্টেজ দেওয়া থাকতেই হবে। তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করতে পারি? স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে পারি কস্ট থেকে রিসাইডুয়াল ভ্যালু বাদ দিব, এন্ড এইটার যে ইউজফুল লাইফটা দেওয়া থাকবে সেটার ইউজফুল লাইফ দিয়ে আমরা এটাকে ডিভাইড করব, স্ট্রেট ডিভাইড করে দিব, দ্যাটস ইট। অথবা
যদি আমার স্ট্রেট লাইন মেথডে পার্সেন্টেজ দেওয়া থাকে এবং বলে দেয় যে এত পার্সেন্টে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হবে, তখন আমরা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করবো, দ্যাটস ইট। তার মানে এটার 99% ক্ষেত্রে আমার ইউজফুল লাইফ দিয়েই ডিভাইড হবে, বাট স্টিল যদি কোশ্চেনে বলে দেয় তখন এটা আমাকে পার্সেন্টেজ দিয়েও অ্যাপ্লাই করতে হতে পারে, বেসড অন দ্য রিকোয়ারমেন্ট। আমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, রিকোয়ারমেন্টটা ভালো করে পড়ে তারপর দেখতে হবে। এরপর আসেন রিডিউসিং ব্যালেন্স মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা খেয়াল করে দেখবেন যে আমরা যে জিনিসটা করব, রিডিউসিং ব্যালেন্স মেথডে আমাদের ফার্স্ট অফ অল ইয়ার ওয়ানে, ফার্স্ট ইয়ারে কিন্তু আমার এখানে আর ক্যারিং ভ্যালু কস্ট আলাদা করে কোনো কিছু করার নাই। ফার্স্ট ইয়ারে আমার কস্টের উপরই হবে। এন্ড ফার্স্ট ইয়ার যখন আমি অ্যাসেটটা অ্যাকোয়ার করছি, তখন যেই বছরে আমি ডেপ্রিসিয়েশন করছি ওই বছরের কস্টটাই আমার জন্য আলটিমেটলি ক্যারিং ভ্যালু। পরবর্তী বছর থেকে মানে ইয়ার 2 থেকে, সে আমি যদি বলি ইয়ার ওয়ানে আমি 1 লাখ টাকা দিয়ে কিনেছি এবং ডেপ্রিসিয়েশন 20%, তাহলে ইয়ার ওয়ানে আমার ডেপ্রিসিয়েশন হবে রিডিউসিং ব্যালেন্স মেথডে 1 লাখ টাকার উপর 20%। তাহলে 1 লাখ টাকার 20% কত হয়? 20,000 টাকা। পরবর্তী বছর মানে ইয়ার 2 তে আমি যখন ডেপ্রিসিয়েশন করব, তখন এই 1 লাখ টাকা থেকে 20% বাদ দিয়ে, মানে 20,000 টাকা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হবে 80,000 টাকা, সেই 80,000 টাকার উপর আমার ডেপ্রিসিয়েশন হবে 20%, দ্যাট ইজ 16,000। পরবর্তী বছরে আপনি আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিবেন, বাদ দেওয়ার পর দেন রিমেইনিং ক্যারিং ভ্যালুর উপর আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন এবং গ্র্যাজুয়ালি আপনি দেখবেন যে আপনার যে রিডিউসিং ব্যালেন্স মেথডে আপনি ইউজ করছেন, আপনার এই রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ওভার দ্য টাইম কমে যাচ্ছে, কমতে থাকবে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড বলে থাকি। তাহলে আমরা দুইটা মেথডেরই ফর্মুলা দেখলাম, দুইটা মেথডেরই ক্যালকুলেশনের বেসিস গুলো দেখলাম এবং কোনটার ডিফারেন্সটা কিভাবে হয় সেটা আমরা দেখলাম। আমরা প্র্যাকটিক্যালি একটা দুইটা কোশ্চেন করলে আরেকটু বেটার ওয়েতে আমরা বুঝতে পারবো যে এটাকে কিভাবে আমরা স্ট্রেট লাইন মেথড এবং রিডিউসিং ব্যালেন্স মেথডের ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করব। একটা ছোট্ট জিনিস একটু মনে রাখবো, একটা ছোট্ট জিনিস যেটা আমরা গত ক্লাসেও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যাসেট অ্যাকোয়ার করব, অ্যাকোয়ার করার সময় যদি ওই অ্যাসেটটা বছরের মাঝামাঝি সময় আমি অ্যাকোয়ার করি, যেমন আমরা অ্যাজিউমলি আমরা চিন্তা করি যে আমার অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে ডিসেম্বরের শেষ, 31 ডিসেম্বরের শেষ, বাট আমি অ্যাসেটটা অ্যাকোয়ার করলাম সে জুলাইয়ের 1 তারিখ। এখন এখানে আমরা জুলাইয়ের 1 তারিখে যে অ্যাসেটটা অ্যাকোয়ার করলাম, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর, এখানে আমি এই অ্যাসেটটা কিন্তু 6 মান্থ ইউজ করেছি। বাট আমি এখন এক্ষেত্রে কি করব, মানে আমি কি অ্যাসেটটা 6 মান্থের ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই করব নাকি পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই করব? এই জায়গাটাতে একটু 6 মান্থের ক্লিয়ারলি, হ্যাঁ বলেন। 6 মান্থের ডেপ্রিসিয়েশন দেখাবো না আমরা ওটা? হ্যাঁ, সেটা আমি বলছিলাম যে এখানে আপনাকে কোশ্চেনে যদি কোনো কিছু না বলে দেয়, যদি কোশ্চেনে কিছু না বলে, তাহলে আপনি অলওয়েজ 6 মান্থের ডেপ্রিসিয়েশন দেখাবেন। এই যে 6 মান্থের ডেপ্রিসিয়েশন আপনি আলাদা করছেন, ক্যালকুলেশন করছেন, প্রপোর্শনেট করছেন, ব্রেক ডাউন করে দেখাচ্ছেন, এটাকে আমরা বলি প্রো রেটা বেসিস, প্রপোর্শনেট রেট বেসিস। তো সেই ক্ষেত্রে আপনি অলওয়েজ এই কথাটা মনে রাখবেন যে কোশ্চেনে যদি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য আপনাকে বলা হয় এবং এটা যদি বছরের মাঝামাঝি সময়ে অর বছরের মাঝামাঝি যে কোনো এক সময় আপনাকে অ্যাকুইজিশন হয়েছে বলা হয়, তখন আপনি চোখ বন্ধ করে প্রপোর্শনেট রেট, মানে আপনি তখন আর 1 বছরের ডেপ্রিসিয়েশন দেখাবেন না। ওই বছরে যে বছরই আপনি অ্যাকোয়ার করেছেন, আপনি ওই মান্থ, যতটুকু মান্থ আপনি অ্যাসেটটা ইউজ করেছেন ওই মান্থটুকুই আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন। যেমন আপনি যদি জুলাইতে করে থাকেন অ্যাকুইজিশনটা, তাহলে 6 মান্থ, আপনি যদি এপ্রিলে করে থাকেন তাহলে 9 মান্থ। এটা আপনার ওই মান্থ অফ অ্যাকুইজিশনের উপর বেস করে প্রপোর্শনেট রেট করবেন। আর কোয়েশ্চেনে যদি বলেই দেয় যে আপনাকে প্রপোর্শনেট করতেই হবে, তার মানে তো এখানে আর কোনো অল্টারনেটিভ নাই, আপনাকে প্রপোর্শনেট করতেই হবে, রাইট? এন্ড
দ্য থার্ড অপশন, যেটা খুব একটা থাকবে না আর বলবে না, সেটা হচ্ছে যদি কোয়েশ্চেনে বলে যে ফুল ইয়ার অফ ডেপ্রিসিয়েশন মেথড অ্যাপ্লাই করতে। ফুল ইয়ার মানে হচ্ছে আপনি অ্যাসেটটা যেই বছরের যেই সময় পারচেস করেন না কেন, আপনি যেই বছরে অ্যাসেটটা পারচেস করবেন, আপনি যদি এটা নভেম্বরেও পারচেস করেন, সে নভেম্বর ডিসেম্বর আপনি 2 মাস ইউজ করেছেন, বাট আপনাকে ডেপ্রিসিয়েশন মেথড ক্যালকুলেট করতে বলছে ফুল ইয়ার, তখন আপনি কি করবেন? আপনি ওই ডেপ্রিসিয়েশনটা পুরো 1 বছরের জন্যই আপনাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা যে কথাটা বললাম খেয়াল করে দেখেন, আমি একটু জাস্ট সামারি করে দিই। সরি, আমি যদি ডেপ্রিসিয়েশনের যেই পলিসিটার কথা বললাম মাত্রই, সো if the depreciation calculation is required full year, then doesn't matter when the assets are acquired, we need to charge the full year depreciation at the year of procurement, and no depreciation should be charged at the year of disposal. সিম্পল কথা। তার মানে যদি অ্যাসেটটা আপনার ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন মেথডে ক্যালকুলেট করতে বলে, তাহলে যেই বছর আপনি অ্যাসেটটা অ্যাকোয়ার করেছেন সেই বছর আপনাকে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড যে বছর আপনি ডিসপোজ করবেন এই বছরে আপনাকে কোনো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে না। আরেকটা আমরা কি বললাম? প্রোরেটা, যেটাকে আমরা বলি প্রপোর্শনেট। ওকে, এটা কি? ইফ দ্য কোয়েশ্চেন is asked to calculate pro rata depreciation, then we need to calculate the proportionate month of the depreciation. সে আমি অ্যাসেটটা অ্যাকোয়ার করেছি জুলাইয়ের 1 তারিখে, তখন আমাকে জুলাইয়ের 1 তারিখ থেকে আমার অ্যাকাউন্টিং ইয়ার যদি ডিসেম্বরে শেষ হয়, তাহলে আমার ওই ডিসেম্বর পর্যন্ত যত মাস, অত মাসের ডেপ্রিসিয়েশন আমি ক্যালকুলেট করব। আবার যদি আমার রিপোর্টিং ডেট হয় জুনে, আমি যদি অ্যাসেটটা অ্যাকোয়ার করি মার্চে, তাহলে মার্চ এপ্রিল মে জুন, মানে ঠিক প্রপোর্শনেট করলে যেটা হয় সেই অনুযায়ী আমাকে প্রো রেটা বেসিসে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। সো এটাকে আমরা বলছি প্রো রেটা বেসিস ডেপ্রিসিয়েশন। তার মানে আমি যদি কোশ্চেনটা সিম্পলি আপনাকে বলি যে যদি কোশ্চেনে ফুল ইয়ার বলে, তাহলে আপনি ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন করবেন, এখানে কোনো প্রকার প্রো রেটা করার দরকার নাই। আর কোশ্চেনে যদি কোনো কিছু না বলে, অথবা কোশ্চেনে যদি আপনাকে বলে প্রো রেটা করতে, তখন আপনাকে প্রো রেটা বেসিসেই করতে হবে, দেয়ার ইজ নো আদার অপশন। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে নলেজ বেসিসে অনেকটুকু কথা বললাম ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করব। এই কথাগুলা বেশি বলতে গেলে যেটা হবে যে আপনাদের জন্য হয়তো বা মানে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, বেটার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, করে আমরা দেখি যে আসলে এটার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। আপনি এই একটা কোশ্চেনে, মানে কোশ্চেন নাম্বার 1, এটাই আমরা যদিও এখানে বলা হয়েছে রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন, আমরা যেটা করব, আমরা এই ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটাই দুইটা মেথডে দেখাবো, তাহলে আপনি একইভাবে ডিফারেন্সটা বুঝে যাবেন। আমরা এই ইনফরমেশনটাই স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে হবে সেটা দেখাবো, এবং রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে হবে সেটা দেখাবো। তাহলে একই কোশ্চেন যে আপনি দুইটাই অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা আপনি বুঝে যাবেন। সো রিকোয়ারমেন্টটা আপনি দেখবেন রিডিউসিং ব্যালেন্স মেথডের কথা বলা হচ্ছে, বাট আমরা
ক্যালকুলেশন দুইটি দেখাই দিব সো দ্যাট ইউ ক্যান কানেক্ট যে কিভাবে এটা করতে হয়। রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন চার্জ ফর ইচ অফ ফার্স্ট 5 ইয়ার্স, তার মানে প্রথম 5 বছরের আপনার ডেপ্রিসিয়েশন কত ক্যালকুলেশন করতে হবে। অ্যান্ড এখানে একটা ইনফরমেশন আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার রিপোর্টিং ডেট কিন্তু 31 জুলাই। তার মানে ইটস আনইউজুয়াল একটা রিপোর্টিং ডেট, মানে আমরা ইয়ার ক্লোজ হয় 31 ডিসেম্বরে। তো 31 ডিসেম্বরে যেহেতু ইয়ার ক্লোজ হয়, তাহলে এখন শুরু হবে কবে এইটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে যে রিপোর্টিং ডেটটা শুরু হয় কিভাবে এবং শেষ হয় কবে। যে বছরে আমার যে মান্থে রিপোর্টিং ডেটটা শেষ হচ্ছে, রিপোর্টিং ডেটটা যে মান্থে শেষ হচ্ছে, আমার অ্যাকাউন্টিং ইয়ার কিন্তু তার পরের মান্থ থেকেই শুরু হয়, মানে প্রিভিয়াস 12 মান্থ। যেমন আমি যদি বলি আমার রিপোর্টিং ডেট শেষ হয় জুলাইতে, জুলাই 31 তারিখে, তার মানে এটা শুরু হবে অগাস্টে, ঠিক তার আগের 12 মান্থের। যেমন আমি যদি বলি ডিসেম্বরে, ডিসেম্বরের 25-এ, মানে 2025 ডিসেম্বরে, তার মানে জানুয়ারি 2025 থেকে হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইয়ার শুরু হয়। আমি যদি বলি জুনের 30 তারিখ, তার মানে 25 জুন যদি আমি বলতাম, তাহলে জুলাইয়ের 1 তারিখ 2024 থেকে 30 জুন 2025, ঠিক এইভাবে অ্যাকাউন্টিং ইয়ারটা আমাকে কনসিডার করতে হবে। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হবে 31 জুলাইতে, তার মানে এটা শুরু হয় 1 অগাস্টে। তার মানে 1 অগাস্ট 20x1, তাহলে 20x1 1 অগাস্ট, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকাউন্টিং ইয়ার। 20x2 1 অগাস্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। তো ঠিক এইভাবে প্রথম 5 বছরের ডেপ্রিসিয়েশন আমাকে ক্যালকুলেশনটা দেখাতে হবে। এখন আমরা কোশ্চেনটা পড়ি। A trader purchased an item of plant for $1,000 on 1 August 20x1, তার মানে সে একটা ট্রেডিং কোম্পানি একটা প্ল্যান্ট পারচেস করছে $1,000 দিয়ে, এবং কবে পারচেস করেছে? 1 August 20x1, তার মানে বছরের শুরুতে। খেয়াল করে দেখেন, একদম ফার্স্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার। তাহলে এখানে আমাকে আর প্রোরেটা অথবা এত কিছু চিন্তা করার দরকার নেই। যদি মিডল অফ দ্য ইয়ার অ্যাকোয়ার করতে, তখন আমাকে ওই কনসেপ্টটা মাথায় রাখতে হতো। তাহলে আমি এখানে তিনটে ইনফরমেশন পেলাম ইম্পর্টেন্ট। আমার রিপোর্টিং ডেট 31 জুলাই, আমার শুরু হয় হচ্ছে 1 অগাস্ট 20x1, অ্যান্ড আরেকটা ইনফরমেশন, আমি প্ল্যান অ্যাকোয়ার করেছি কত টাকা দিয়ে? $1,000 দিয়ে। তাহলে কস্ট হচ্ছে 1,000। উইথ ডেপ্রিসিয়েটস নন কারেন্ট অ্যাসেটস ইউজিং রিডিউসিং ব্যালেন্স মেথড অ্যাট 20% পার অ্যানাম, এবং ডেপ্রিসিয়েশন হয় হচ্ছে 20% পার অ্যানাম। তাহলে প্রতি বছর আমি 20% করে করি। এখন আমি যদি আপনাদেরকে জাস্ট 2 মিনিট টাইম দিয়ে বলি যে ডেপ্রিসিয়েশনটা স্ট্রেট লাইন মেথডে কত হবে, এটা একটু আমাকে বলেন, পসিবল বলা স্ট্রেট লাইন মেথডে? এনিওয়ান? স্যার 20% স্টেট লাইন মেথডে। 20% অন 1,00,000 টাকা, রাইট? সরি, $1,000। 1,000 ইন্টু স্যার 20% কত হয়? 200। স্ট্রেট লাইন মেথডে $200 পার অ্যানাম ডেপ্রিসিয়েশন। এখানে পিএ মানে হচ্ছে পার অ্যানাম ডেপ্রিসিয়েশন। তাহলে এই যে 200 পার অ্যানাম ডেপ্রিসিয়েশন, এটা কি আর চেঞ্জ হবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার স্ট্রেট না স্যার, লাইন স্টেট মেথডে? লাইন মেথড হলে স্যার চেঞ্জ হবে না স্যার। না স্যার, চেঞ্জ তাহলে হবে না স্যার। if if we choose to calculate depreciation based on straight line method, তাহলে এখানে আমার ডেপ্রিসিয়েশন কত হইতো প্রতি বছর? 200 করে, সেটা চেঞ্জ হতো না, রাইট? বাট যদি অন দ্য আদার হ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথডে বলি, রিডিউসিং ব্যালেন্স মেথডে কি হবে একটু আপনারা ক্যালকুলেট করেন। যে মেথডে আমরা বলেছিলাম, আমি তারপরে অ্যান্সারটা আপনাদের সাথে ডিসকাস করব, বাট তার আগে 2টা মিনিট আর 3টা মিনিট আপনারা একটু ট্রাই করেন যে রিডিউসিং ব্যালেন্স মেথডে আমাকে শুধু ফিগার গুলা বললেই হবে যে ইয়ার 1-এ ডেপ্রিসিয়েশন 200, এটা তো ক্লিয়ার অলরেডি। ইয়ার 2-তে কত হবে, ইয়ার 3-তে কত হবে, ইয়ার 4-এ কত হবে, ইয়ার 5-এ কত হবে, একটু কুইকলি করে ফেলেন।
স্যার ইয়ার 2 তে 360। ডেপ্রিসিয়েশন তো কমার কথা ব্রাদার। Cumulative depreciation. না না স্যার না, স্যার শুধু 160 হবে স্যার শুধু ইয়ার ডেপ্রিসিয়েশন, 2 তে। মানে শুধু ডেপ্রিসিয়েশন টুকু বলেন, অ্যাকুমুলেটেড জি না। স্যার, কারণ এইটাই তো স্যার 80,000-এর 20% হয়েছে, ধরো 800 মানে 1,000-এর 20% হইয়া 200 হয়েছে না, পরেরটাতে 200 কমবো স্যার, কমলে তো 800 থাকে, 800 তাহলে 20% করলে তো স্যার 800 ইন্টু 160 হয়। 20%, তাহলে 160। এর পরের বছরে জি আবার স্যার, 800 পরে থেকে আপনি স্যার 160 আবার বাদ দিবেন, 800 থেকে স্যার 160 মাইনাস কইরা যেটা থাকে ওইটার উপর আবার 20% স্যার। 128, রাইট? তো জি স্যার, জি স্যার। ঠিক এইভাবে ডেপ্রিসিয়েশন ওভার দ্য ইয়ার কমতে থাকবে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। ওকে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে আপনার প্রতি বছর ডেপ্রিসিয়েশনটা রিডিউস হচ্ছে, ডিমিনিশ হচ্ছে। তাহলে আপনি যদি প্রিন্সিপালটা বুঝে যান, আমরা একটু আনসারটা যদি চেক করি, দেখেন আনসারটা কিন্তু ঠিক আপনারা ঠিক যেভাবে বলছিলেন এভাবেই আমরা এখানে আনসারটা দেখাইছি, এবং স্ট্রেট ঠিক সেম ভাবে আপনি খেয়াল করে দেখেন, ইয়ার ওয়ানে ডেপ্রিসিয়েশন 200, কিভাবে 1000 ইন্টু 20%। অ্যান্ড যেটা আপনি বলছিলেন অ্যাকুমুলেটেড, তো আরেকটা কলামে আমরা দেখাচ্ছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার ক্যারিং ভ্যালু কত হবে। তাহলে ইয়ার ওয়ানে 200, ইয়ার 2 তে আমার ডেপ্রিসিয়েশন হবে 1000 থেকে 200 আমি বাদ দিব, কারণ আমার ডেপ্রিসিয়েশন 200। ইয়ার 3 তে আমি আমার এই 1000 থেকে আমার ইয়ার 2 এর যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা থাকে সেটার উপর 20% হবে। ঠিক ইয়ার 4 এও একই রকম ভাবে হবে, ইয়ার 5 এও একই রকম ভাবে হবে। নাও ডেপ্রিসিয়েশন প্রতি বছর আপনি খেয়াল করে দেখেন গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, 200, ইয়ার 2 তে 160, ইয়ার 3 তে 128, ইয়ার 4 এ 102, and ইয়ার 5 এ 82। ক্লিয়ার? অ্যান্ড এটি ডিমিনিশিং অর রিডিউসিং ব্যালেন্স মেথডের রিজনটা কেন কমছে, রিজনটা কি? প্রতি বছর আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু কিন্তু সেম থাকতেছে না, ক্যারিং ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। যেহেতু ক্যারিং ভ্যালু কমে যাচ্ছে, যেহেতু ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কমে যাচ্ছে, সেহেতু আমার প্রতি বছর ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটাও কমে যাবে। সো দ্যাট ইজ দ্য লজিক বিহাইন্ড স্ট্রেট লাইন মেথড and reducing balance method, right? তাহলে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা যেভাবে করি, আমার ওভার দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, নো চেঞ্জ। রিডিউসিং ব্যালেন্স মেথডে আমার ডেপ্রিসিয়েশন গ্র্যাজুয়ালি কমতে থাকে ডিউ টু রিডিউসিং দ্য ক্যারিং ভ্যালু, কেননা আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে ক্যারিং ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি। আমাকে জাস্ট এইটুকু কনফার্ম করবেন, আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার যে দুইটা মেথড, এই দুইটা মেথডের অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছি কিনা, বিকজ পরের কোয়েশ্চেনটা আরেকটু ক্রিটিক্যাল ভাবে আমরা দেখব। বুঝতে পেরেছি আমরা? স্যার 20x এটা বুঝিনি। 20x, আচ্ছা, মানে 20x1 যেটা আমরা বলি এইটা। জি স্যার। আচ্ছা, x x means it's a variable number, হ্যাঁ? সো আমরা যখন কোনো বই অথবা যে কোনো জায়গায় দেখবো যে 20x1, এখন আপনি x এর জায়গায় যদি মান 0 ধরেন তাহলে এটা 2001, যদি আপনি মান 2 ধরেন তাহলে 2021। সো এটা আপনি যে কোনো মান বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা আপনি যদি 2021 ধরেন, তার মানে x এর মান হচ্ছে 2। যদি আপনি 2031 ধরতে চান, যেটা এখনো আসে নাই, তাহলে x এর মান আপনাকে 3 ধরতে হবে। সো x, ইটস আ ভেরিয়েবল নাম্বার এখানে। ওকে, স্যার একটা জিনিস স্যার, ওই যে আপনি তো বলছিলেন যে প্রশ্নে যদি ফুল ইয়ার মানে লেখা না থাকে হুম, তাহলে এটা ওই যে স্যার আরেকটা যে অপশন ওইটা ধরে নেওয়ার জন্য, কিন্তু এটাই তো প্রোরাটা মেথড। ফুল ইয়ারও লেখা নাই বা অন্য কিছু লেখা নাই, তাহলে হ্যাঁ, এটা স্যার স্টেপ লাইন মেথড আমরা কেন করলাম? বুঝিনি, কোশ্চেনটা আবার করেন ব্রাদার। মানে স্যার যদি আমরা পড়লাম না উপরে যে একটা হইলো হ্যাঁ, ফুল ইয়ার লেখা থাকে, আমি ওইটা আ- একভাবে আমি করতে আমি হয়। আমি ক্লিয়ার করে দিই। ফার্স্ট অফ অল, জি স্যার। এটা আপনি তখনই চিন্তা করবেন যখন অ্যাসেটটা অ্যাকোয়ার করবেন বছরের মাঝামাঝি সময়। যদি আপনার অ্যাকাউন্টিং ইয়ার যেদিন শুরু হচ্ছে অ্যাসেটটা যদি ওই দিনই অ্যাকোয়ার করেন, তাহলে ওইগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না আপনাকে। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড পয়েন্ট, আপনি মিডল ইয়ারে
অ্যাসেটটা অ্যাকোয়ার করেছেন, এখন আপনি কি করবেন? আপনার হাতে দুইটা অপশন, আপনি কি ফুল ইয়ার করবেন না প্রো রাটা করবেন, রাইট? মানে দুইটা পলিসি, একটা হচ্ছে হয় আপনাকে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, অথবা ওইটাকে প্রপোর্শনেট রেট করতে হবে। So, এখানে আমার খুব সিম্পল কথা, যদি আপনাকে কোয়েশ্চেনে কিছু না বলে, যদি কোয়েশ্চেন আপনাকে কিছু বলে নাই যে আপনি কি করবেন, ফুল ইয়ার করবেন না প্রপোর্শনেট করবেন, তখন আপনাকে প্রপোর্শনেটই করতে হবে, যদি কোয়েশ্চেনে কিছু না বলে দেয়। ক্লিয়ার? জি স্যার, ওইটাই বলছি যে স্যার এই প্রশ্নে তো কিছু বলা ছিল না যে ফুল ইয়ার বা কোনো কিছু, হ্যাঁ, এই জন্যই এবং স্যার একটু এবং এই কনফিউজ। কোয়েশ্চেনে তো আমাকে চিন্তাও করতে হইতো না, কেন? বিকজ এই অ্যাসেটটা আমি অ্যাকোয়ার করেছি কবে? 1 তারিখে 1 আগস্ট। তার মানে বছরটা যেদিন শুরু হয়েছে ওই দিনই আমি অ্যাকোয়ার করেছি। ও মানে তারিখ দেখতে হবে স্যার, 1 তারিখে কিনা রাইট, এরকম কিছু একটা। রাইট, রাইট। ও আমাকে আচ্ছা স্যার। ডেটটা কেয়ারফুলি খেয়াল করতে হবে, যেটা আমি কোয়েশ্চেন শুরু করার আগেই বলছিলাম যে আমাদের যে কোনো কোয়েশ্চেন শুরু করার সময় ডেট, অ্যামাউন্ট, পার্সেন্টেজ এবং মেথড, কোন মেথডে আমি করতেছি, স্ট্রেট স্যার লাইন যদি মেথড এটা না একুরেসি মেথড। 31 তারিখ হতো স্যার। মানে 31 তারিখ বলতে মানে 31 অগাস্ট। জি স্যার। ওকে, 31 অগাস্ট হলে তখন আমি প্রথম বছরে, ফার্স্ট ইয়ারে আমার আর কিছু বলে নাই, শুধু 31 অগাস্ট বলা আছে, তখন ফার্স্ট ইয়ারে আমার এই $200 হতো না ডেপ্রিসিয়েশন, ফার্স্ট ইয়ারে আমার ডেপ্রিসিয়েশন হতো হচ্ছে 11 মান্থের। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক এই আপনার যে কনফিউশনটা, এই কনফিউশনটার জন্যই আমরা পরের কোশ্চেনটা করব আপনাদেরকে নিয়ে। পরের কোশ্চেনটা খুব সুন্দর করে দেখবেন যে এখানে আপনাকে প্যাচটা দিছে কিভাবে আপনি কোশ্চেনটা প্রপোর্শনেট রেট মেথডে করবেন। তাহলে আপনি আগে রিকোয়ারমেন্টটা ভালো করে পড়বেন, তারপর আপনি আনসারটার দিকে যাবেন। সো আমরা যে কোনো কোয়েশ্চেন যখন কোনো অ্যাটেম্প্ট করব সলভ করার জন্য, অলওয়েজ অলওয়েজ স্টার্ট উইথ রিকোয়ারমেন্ট। আপনি রিকোয়ারমেন্টটা আগে বুঝেন কি বলা হচ্ছে রিকোয়ারমেন্টে। সো রিকোয়ারমেন্ট কি বলছে দেখেন, খুব সিম্পল কথা, হোয়াট ইজ দ্য টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ ফর দ্য ইয়ার এন্ডেড 31st October 2026। দেখেন, মানে অ্যাকাউন্টিং ইয়ার গুলা একটু ডিফারেন্ট ভাবেই আপনাকে বলছে শেষ হচ্ছে। আমরা কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে, যখন ট্র্যাডিশনালি যে কোনো কোয়েশ্চেন আমরা করি না কেন, আমরা ধরেই নিই যে অ্যাকাউন্টিং ইয়ার ডিসেম্বরে শেষ হয় অর জুনে শেষ হয় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। বাট এখানে খেয়াল করে দেখেন, দুইটা কোয়েশ্চেনে আমরা দেখলাম একটু আনইউজুয়াল। একটা কোয়েশ্চেনের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় বলতেছে অগাস্টে, সরি জুলাইতে, এন্ড কোয়েশ্চেন 2 বলতেছে যে অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় 31st অক্টোবরে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকাউন্টিং ইয়ার যদি শেষ হয় 31st October 2026 এ, শুরু হয়েছে কবে? স্যার 12 মাস আগে না? হুম, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করি 12 মাস আগের ক্যালকুলেশনটা? এই মেথডটা আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, আর যেটা বুঝাইলাম সেটা আমি অ্যাপ্লাই করতে চাই যে আপনারা বুঝতে পারলেন স্যার কিনা। 2025 সালের মানে অক্টোবরের আরো 2 মাস আগে থেকে না, এরকম। না, অলওয়েজ রিমেম্বার, এটা খুব সিম্পল একটা টেকনিক আছে। দেখেন, আপনার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়েছে কবে? 2026, মানে 20x যদি আমি 2 ধরি, তাহলে 2026-এর 31 অক্টোবর। তাহলে আপনাকে ফার্স্টে ধরতে হবে অ্যাকাউন্টিং ইয়ার শুরু হবে অক্টোবরের ঠিক পরের মাসে। মানে অক্টোবরের পরের মাস কোনটা? নভেম্বর। অ্যাগ্রিড? নভেম্বর। তাহলে নভেম্বরের আপনি কাউন্ট করে দেখেন, নভেম্বরের 1 তারিখ 2025, এখান থেকে অক্টোবরের 31 তারিখ 2026, এক্স্যাক্টলি 12 মান্থ হবে। তাহলে আমার অ্যাকাউন্টিং ইয়ারটা যেদিন শুরু হয় ঠিক তার প্রিভিয়াস 12 মান্থ বুঝার, ক্যালকুলেট করার সিম্পল টেকনিক হচ্ছে শুধু সালটা আপনাকে তার আগের 12 মান্থ কনসিডার করতে হবে, চিন্তা করতে হবে, এন্ড আপনার মান্থ শুরু হবে যেখানে রিপোর্টিং ডেটটা শেষ হচ্ছে তার পরের মাস। তাহলে অক্টোবরে যেহেতু শেষ হয়, তাহলে তার পরের মান্থ কি? নভেম্বর। তাহলে নভেম্বরের 1 তারিখ 2025। আবার যদি আপনার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হইতো ডিসেম্বর 2026, তাহলে শুরু হবে কবে? জানুয়ারি 2026। মানে ঠিক জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। দিস ইজ হাউ ইউ নিড টু অ্যাপ্লাই 12 মান্থ প্রিন্সিপালস। আপনি কিভাবে 12 মান্থ কাউন্ট করবেন? তাহলে এখানে যেহেতু অক্টোবরের 31 তারিখ শেষ হচ্ছে,
আপনি নিজেই কাউন্ট করেন নভেম্বরের 1 তারিখ 2025 থেকে আমার অ্যাকাউন্টিং সাইকেল শুরু। ক্লিয়ার? সো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাকে আমার অ্যাকাউন্টিং ইয়ার কোন ইয়ারের জন্য আমি ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব? 31 অক্টোবর 20x6। এটা খুব কেয়ারফুলি আপনি ভালো করে খেয়াল করেন। ওকে, এখন আপনি কোশ্চেনটা পড়া শুরু করেন। কোশ্চেনে কি বলছে? কে হ্যাজ বিন রানিং, মানে ও একটা বিজনেস রান করতেছে কতদিন ধরে? সিন্স 2000x1, মানে 20x1, তার মানে আমি যদি 2000 কে যদি আমি 2 ধরি তাহলে 2021 থেকে আমরা এখন আছি 2026-এ। লিটল এমস, ওর স্কুলের নাম হচ্ছে লিটল এমস। কে বট দ্য ফলোইং অ্যাসেট অ্যাজ দ্য নার্সারি এক্সপেন্ডেড, তার মানে ও এই অ্যাসেট গুলো অ্যাকোয়ার করছে যখন থেকে ওর নার্সারিটা এক্সপেন্ড করা শুরু হয়েছে। ওকে, তাহলে ওর যে নার্সারিটা এক্সপেন্ড করছে, ও যেই বছরে অ্যাসেটটা অ্যাকোয়ার করেছে, খেয়াল করে দেখেন, এটা খুব কেয়ারফুলি খেয়াল করবেন। আমার অ্যাসেটটা অ্যাকোয়ার করেছে কবে? 20x4, তার মানে আমি এখন যেখানে আছি সেখান থেকেও 2 বছর আগে। তাহলে 20x4-এ ও মানে কত তারিখে অ্যাকোয়ার করেছে? ওর অ্যাকাউন্টিং ইয়ার শুরু হয় কিন্তু নভেম্বরের 1 তারিখে, বাট ও অ্যাসেটটা অ্যাকোয়ার করেছে ডিসেম্বরের 1 তারিখে। ঠিক আপনি একটু আগে যেটা বলছিলেন 1 মাস পরে। তাহলে যদি সে ডিসেম্বরের 1 তারিখে অ্যাকোয়ার করে 2024-এর, তাহলে 2024-এ সেই অ্যাসেটটা কত বছর, মানে কত মাস ইউজ করেছে? ডিসেম্বরের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ কাউন্ট করেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 11 মান্থ। একদিন সবাই আমরা? জি স্যার। সরি। তাহলে একটা অ্যাসেট হচ্ছে ওভেন, যেটা সে ডিসেম্বরের 1 তারিখে অ্যাকোয়ার করেছে $2000 দিয়ে। ওকে, নেক্সট কোশ্চেন। আ মিনিবাস টু টেক দ্য চিলড্রেন অন ট্রিপস ফর $18,000, বাট এই যে মিনিবাসটা অ্যাকোয়ার করেছে এটাও 2024-এই সে অ্যাকোয়ার করেছে, বাট 2024-এর জুনের 1 তারিখে অ্যাকোয়ার করেছে। এখন আপনি খেয়াল করেন আপনার রিপোর্টিং ডেট শেষ হয় কবে? অক্টোবরে। তাহলে আপনি যদি জুনে পারচেস করে থাকেন তাহলে কত মাস ইউজ করেছেন এটা? স্যার 5 মাস। 5 মান্থ, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মান্থ। এখন আমরা এই যে মানগুলা আলাদা আলাদা করলাম, এই মানগুলা আমাকে আলাদা তখনই কনসিডার করতে হবে যদি আমার ডেপ্রিসিয়েশনটা প্রপোর্শনেট মেথডে ক্যালকুলেট করতে হয়। বাট আমি আবারও বলছি, বাট যদি কোয়েশ্চেনে বলে দেয় ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে, তখন আপনাকে আর এই মান্থলি প্রপোর্শনেট ক্যালকুলেশন করার চিন্তা করতে হবে না। এটি আপনাকে খেয়াল করতে হবে যে আপনাকে কোয়েশ্চেনে পলিসিটা বলে কিনা যে ফুল ইয়ার করা না প্রপোর্শনেট করা, না কিছু বলে না। এরপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, এরপরের প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, কেননা এরপরের প্যারাগ্রাফে আপনাকে বলবে যে আপনি কোন অ্যাসেটটা, তার মানে এখানে আমি যদি সামারি করে দেই, কাই ও একটা স্কুল চালায়, যে স্কুলের জন্য ও 2টা অ্যাসেট অ্যাকোয়ার করছে, এবং 2টা অ্যাসেটই 2024-এ সে অ্যাকোয়ার করছে। একটা হচ্ছে ওভেন, যার ভ্যালু হচ্ছে $2000 কিচেনের জন্য, আরেকটা হচ্ছে মিনি বাস, যার ভ্যালু হচ্ছে $18,000। তাহলে 2টা অ্যাসেট, একটা হচ্ছে ওভেন আর একটা মিনি বাস। এখন ওভেনের জন্য কোন মেথডে ডেপ্রিসিয়েশন হবে, মিনি বাসের জন্য কোন মেথডে ডেপ্রিসিয়েশন হবে, সেটা আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে। দেখেন, Kai depreciates the oven at 10% straight line method, তাহলে সে কি করে? ওভেনটা ডেপ্রিসিয়েট করে স্ট্রেট লাইন মেথডে। তাহলে এই যে ওভেন $2000, এটার উপর তার ডেপ্রিসিয়েশন হবে 2000 ইন্টু 10%। তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন কত করে হবে? স্যার সরি, 25%। না, ওভেনের ডেপ্রিসিয়েশন কোন, না স্যার মানে 10%।
ওভেনের ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট করে হবে? 10%, স্যার। 10%। তাহলে 2024-এ ডেপ্রিসিয়েশন কত হবে? 2024-এর ডিসেম্বরের 1 তারিখ থেকে যদি আমি বলি, তার মানে 2000 ইন্টু 10%, রাইট? অ্যান্ড মিনি বাসের ডেপ্রিসিয়েশন হবে কত পার্সেন্ট? 25%। বাট মিনি বাসেরটা কোন মেথডে বলতেছে ও ক্যালকুলেট করতে? মিনি বাসের ডেপ্রিসিয়েশন কোন মেথডে হবে? রিডিউসিং স্ট্রেট লাইন না রিডিউসিং ব্যালেন্স মেথড? রিডিউসিং রিডিউসিং, স্যার। ব্যালেন্স মেথড। এইটুকু পর্যন্ত থাকেন, পরের লাইনটা পড়ে দেন আমরা সলিউশনে চলে যাচ্ছি। পরের লাইনটা কি বলছে খেয়াল করে দেখেন। A full year's depreciation is charged in the year of purchase and none in the year of disposal. তাহলে আমরা একটু আগে যে মান্থলি ক্যালকুলেশনটা করলাম, এখানে কি মান্থলি প্রপোর্শনেট আমাকে করতে হবে? ডু ইউ নিড ইট? না, স্যার। না, তাহলে স্যার। আমরা কি Full year রিকোয়ারমেন্টটা বুঝতে পারছি যে কখন আমরা মান্থলি নিয়ে কনসার্ন হব এন্ড কখন আমাকে মান্থলি প্রপোর্শনেট রেট মেথড নিয়ে কনসার্ন হতে হবে না। এই জায়গাটা কি আমরা ক্লিয়ার হয়েছে? এখন জি, স্যার। এখন কি আমরা ডেপ্রিসিয়েশন করতে পারবো? আমি আবারও বলি, রিকোয়ারমেন্টটা ভালো করে খেয়াল করবেন আপনারা। আপনাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে কিন্তু টোটাল ডেপ্রিসিয়েশন কত 31 অক্টোবর 2026 এ, বাট অ্যাসেটটা অ্যাকোয়ার করছে কিন্তু 20x4 এ। এবং আরেকটা পয়েন্ট, অ্যাসেট কিন্তু দুইটা, একটা হচ্ছে ওভেন যেটার ডেপ্রিসিয়েশন হবে 10% ধরে। তার মানে ওভেনের ডেপ্রিসিয়েশন প্রতি বছর 10%ই হবে। তার মানে 2000x6 এও 10%ই হবে। তাহলে 2000 ইন্টু 10% কত? 200। তাহলে এই 200 আমার ওভেনের জন্য ডেপ্রিসিয়েশন হবে। বাট এখানে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে মিনিবাসের ডেপ্রিসিয়েশন 2026-এ মানে 20x6-এ কত হবে সেটা ক্যালকুলেট করা। তাহলে সেটা ক্যালকুলেট করার জন্য আমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে ডেপ্রিসিয়েশন মিনিবাসের ক্যালকুলেশন হবে রিডিউসিং ব্যালেন্স মেথডে, এবং রিডিউসিং ব্যালেন্স মেথডে যখন আমরা ডেপ্রিসিয়েশন করি ইয়ার ওয়ানে আমার কষ্টের উপরই হবে। তাহলে ইয়ার ওয়ান কবে? ইয়ার ওয়ান হচ্ছে আমার 2024 থেকে 2025 যেটা ফার্স্ট ইয়ার। তাহলে আমার ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হবে? ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে, আমি যদি সে 18,000 তার 25% ধরি, যেটা হবে সেটাই। হ্যাঁ আকরাম প্লিজ। স্যার ওটা তো 11 মাসে ধরতে হবে না স্যার? 200 বললেন যে ওটা তো 12 মাসের এসে পড়ছে, ওটা তো ডিসেম্বরে মানে এই লাইনটা থেকে পড়েন শুরু ব্রাদার, না। এই লাইনটা যে কথাটা আমি বলছিলাম। স্যার, আচ্ছা, স্যার, কথা খেয়াল স্যার করে ক্লিয়ার নেই। আসছে, স্যার। মানে কথা কাটা এটা আসছে, স্যার। মানে এই লাইনটা পড়েন আকরাম। এখন কি বুঝতে পারছেন যে কেন আমি 12 মান্থেরই কনসিডার করলাম? জি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, তাহলে আপনারা যে কাজটা একটু করেন আমার জন্য, সেটা হচ্ছে ওভেনের ডেপ্রিসিয়েশন 200ই হবে, এটা ফিক্সড, এটা স্ট্রেট লাইন। বাট মিনিবাসের ডেপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারে কত হবে? 2000-এর 25%। সেকেন্ড ইয়ারে কত হবে? 2000 থেকে ওই 25% যেটা আসছিল সেটা বাদ দেওয়ার পর যেটা হবে সেটার উপর 25%। থার্ড ইয়ারে ঠিক তার আগের বছরের যে ক্যারিং ভ্যালু সেটার উপর 25%। এইভাবে আমাকে করে একটু বলবেন যে 31 অক্টোবর 2026-এ আমার ডেপ্রিসিয়েশন টোটাল কত আসছে, ওভেনের জন্য কত, মাইক্রোবাসের জন্য কত, সরি মিনিবাসের জন্য কত। আমি বুঝাতে পারছি রিকোয়ারমেন্টটা কি বলছিল আমাদেরকে? স্যার, আরেকবার একটু বলেন, স্যার, বুঝিনি। মিনিবাসের ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হবে? 25%। কোন মেথডে হবে? রিডিউসিং ব্যালেন্স মেথডে, রাইট? জি, স্যার। ওকে, তাহলে আমাকে বলবেন রিডিউসিং ব্যালেন্স মেথডে, যদি এই কোশ্চেনটা নিয়ে যাই আমার এখানে,
ফার্স্টে হচ্ছে ওভেন, রাইট? ওভেনের জন্য ডেপ্রিসিয়েশন পার অ্যানাম কত করে হবে? 2000 10%, 2000 ইন্টু into 10%, 10%, তাহলে প্রতি বছর কত করে হবে? 200 পার অ্যানাম, 200. রাইট? সো ইয়ার এন্ড 31st October 20x6 এ depreciation for oven is 200. Agreed সবাই আমরা? জি জি স্যার। স্যার। এরপরে অ্যাসেটটা আমরা কি বলেছি? মিনিবাস। মিনিবাসটা এটা হবে হচ্ছে স্ট্রেট লাইন মেথডে, যেহেতু আমরা বললাম এটা হবে হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডে। রিডিউসিং ব্যালেন্স মেথডে আমার কি কি ইনফরমেশন লাগবে? আমার অ্যাসেটটার পারচেজ কস্ট কত, রাইট? জি স্যার। পারচেজ কস্ট কত টাকা দিয়ে পারচেজ করেছি আমি মিনিবাসটা? 18,000। 18,000। Okay, and depreciation percentage কত? 25%। 25%। 25% per annum, right? জি স্যার। 25% per annum. Now আমি এখন যদি আপনাকে জিজ্ঞেস করি অ্যাসেটটা অ্যাকোয়ার করেছে কবে? অক্টোবর 31 তারিখ। 20x4 এ, রাইট? অ্যাসেটটা কবে অ্যাকোয়ার করেছে খেয়াল করে দেখেন। 1st June 20x4, রাইট? এখন আমি আপনাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলাম সেই কোয়েশ্চেনটা হচ্ছে নাও হোয়াট উইল বি দ্য ডেপ্রিসিয়েশন ফর ইয়ার এন্ড 31st October 20x4, year end 31st October 20x5, year end 31st October 20x6. এটি তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম এতক্ষণ, isn't it? এবং আপনার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা কি বলছে? আপনার কোন ইয়ারের ডেপ্রিসিয়েশন চাচ্ছেন? আপনার কাছে কিন্তু ডেপ্রিসিয়েশন চাওয়া হচ্ছে এই যে 31st October 20x6 এর টোটাল ডেপ্রিসিয়েশন কত? এই যে 31st October 20x6 এর টোটাল ডেপ্রিসিয়েশন কত? তাহলে 31st October 20x6 এর ওভেনের ডেপ্রিসিয়েশন 200, সেটা আমরা বের করেছি অলরেডি। বাট আমার মিনিবাসের ডেপ্রিসিয়েশন কত হবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আগের 2 বছরের ডেপ্রিসিয়েশন গুলোও তো ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করতে হবে আমাকে এখন? তাহলে ফার্স্ট ইয়ারে আমার ডেপ্রিসিয়েশন হবে কত? 18,000 ইন্টু 25%, কত আসে? স্যার 18,000 into 25% না স্যার? হ্যাঁ, এটাই তো করলাম আমরা এখানে। স্যার 4,500। 4,500। সবাই কি আমরা এগ্রি রেটের সাথে? জি স্যার। নেক্সট ইয়ারে 31st October 20x5 এ কত হবে? স্যার 18,000 মাইনাস 18,000 থেকে 4,500। লেস 4,500 বাদ দিব স্যার। 4,500, কত আসে? 13,500। সরি, 13,500। এটার উপর কত পার্সেন্ট হবে? 25%। 25%, কত হয়? 3,375। 3,375। ক্লিয়ার? এরপর যেই বছরে জি স্যার। আমার দরকার সেই বছরের ডেপ্রিসিয়েশন, তাহলে আমার 13,500 থেকে 3,375 বাদ দিলে কত হয়? 10,125।
10,125, এটার উপর আমার কত পার্সেন্ট হবে? 25। 25%। কত আসে? 2531.5। তাহলে 532 ধরতে পারি, $2,532 পার annum। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে যে আমরা কোন রিকোয়ারমেন্টের জন্য এত ডিটেলসে ক্যালকুলেশনটা করতে হলো আমাকে? জি স্যার। এখন এখন আমরা কিন্তু এখনো রিকোয়ারমেন্টে আসিনি আসলে, মানে রিকোয়ারমেন্ট আমরা এখনো পুরোপুরি কমপ্লিট করি নাই। আমাকে কি বলছিল দেখেন, রিকোয়ারমেন্টটা ভালো করে পড়েন। হোয়াট ইজ দ্য টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ ফর দ্য ইয়ার এন্ডেড 31st October 2026? তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত হবে? টোটাল ডেপ্রিসিয়েশন, স্যার 200 প্লাস 2532, টোটাল ওই ডেপ্রিসিয়েশন। টাকাটা তাহলে ওটা যোগ। টোটাল depreciation for year end 31st October 2026 equal to ওভেনের 200 প্লাস মিনি বাসের এই যে যেটা আসছে $2,532, দুইটাকে যোগ করলে $2,732 ডেপ্রিসিয়েশন। আমি কি বুঝতে পারলাম কথাটা? জি স্যার। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, এরপরে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, চ্যাপ্টারটা একটু বড় হয়ে গেল আই ডোন্ট নো, বাট স্টিল এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন আসবে। সো বড় হলেও আসলে কোনো সমস্যা নাই, আমরা এটা সময় নিয়ে করলেও প্রবলেম হওয়া উচিত না। ওকে, স্যার যতটুকু পড়াইছেন এগুলো তো ইজি স্যার। মানে ক্যালকুলেশন বেস ইজ ফাইন, মানে ক্যালকুলেশন ওয়াইজ ইজ ফাইন, বাট আমি যেটা দেখছি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সে, ক্লাসে আমি যখন করাচ্ছি ইজিলি বুঝতে পারছেন, বাট এক্সামে যখন আমি এই কোয়েশ্চেন গুলো একটু মানে দেই, ঠিক এই সেম কোয়েশ্চেনই দেই, বাট এক্সাম এনভায়রনমেন্টে কেন জানি ছেলে পেলে গুলা পেঁচাই ফেলে, মানে ঠিক যেটা এইখানে এখন লাস্ট কোয়েশ্চেনটা করলে বুঝতে পারবেন যে তিনটা স্যার এটা ডিফারেন্ট রেকর্ড করা হয়েছে না ক্লাসটা? মেথডের ক্যালকুলেশন করতেছি, তো হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 3, সরি, কোয়েশ্চেন নাম্বার 3, একটু কোয়েশ্চেনটা ভালো করে পড়বো আমরা। এখানেও দুইটা অ্যাসেট, মেশিন 1, মেশিন 2, এবং এখানেও দুইটা ডিফারেন্ট মেথডে করতে হচ্ছে। মেশিন 1 হচ্ছে স্ট্রেট লাইন, মেশিন 2 হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুইটাকে প্রো রেটা করতে হবে, মানে প্রপোর্শনেট রেট মেথডে আমাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। এবং ডেপ্রিসিয়েশন আমাকে ক্যালকুলেট করতে হবে 2 বছরের জন্য, মানে 20x5। অ্যাগেন আমি যদি এক্স কে এখানে 2 ধরি তাহলে 2025 এন্ড 2026, আর যদি এক্স কে আমি 1 ধরি তাহলে 2015 2016, এক্স কে যদি আমি 0 ধরি 2005 2006, whatever you can consider, so it's a variable একটা মান। তো কোশ্চেনটা আমি একটু পড়ি আপনাদের সাথে, আমি কোশ্চেনটা প্রথমেই পড়বো না, আমি রিকোয়ারমেন্ট সহ পড়বো, রাইট? তাহলে রিকোয়ারমেন্ট সহ যদি আমি পড়তে চাই, ফার্স্টে আমাকে রিকোয়ারমেন্টটা ভালো করে পড়তে হবে। আমি একবারে ওয়ার্ডেই নিয়ে যাই, যেহেতু আমরা ক্যালকুলেশনটা ওইখানেই দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো এখান থেকে আমরা পড়ি বেটার। আমার রিকোয়ারমেন্ট টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ ফর ইয়ার এন্ডেড, তাহলে আমি একটু ফর্মুলেশনটা করে ফেলি। টোটাল depreciation for the year end 31st December
20x5 and 31st December 20x6। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট যে আমার টোটাল ডেপ্রিসিয়েশন কত। সো যেহেতু দুইটা মেশিন, তার মানে আমার টোটাল ডেপ্রিসিয়েশন যখন আমরা বলছি, মেশিন 1 এর ডেপ্রিসিয়েশন অ্যান্ড মেশিন 2 এর ডেপ্রিসিয়েশন একই রকম ভাবে আমার 31st ডিসেম্বর 20x6 এও ঠিক সেম জিনিসটাই হবে, মেশিন 1 এর ডেপ্রিসিয়েশন, মেশিন 2 এর ডেপ্রিসিয়েশন। এগেইন একটা জিনিস আমি একটু আপনাদেরকে রিকল করে দিই, আমরা ক্যালকুলেশনটা যেভাবে দেখাচ্ছি, প্রেজেন্টেশনটা, এটা ইটস মানে ওপেন এন্ডেড থিং। এটা আমার মতো করেই দেখাতে হবে ব্যাপারটা তা না, আপনি আপনার মতো করে অন্যভাবে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে ইচ্ছা। বাট ক্যালকুলেশনের ফর্মুলা গুলা এবং ক্যালকুলেশনের আনসারটা যদি ঠিক থাকে, ইউ আর ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট। এবং আরেকটা জিনিস, টোটাল কোয়েশ্চেন হওয়ার জন্যই যে আপনাকে মার্ক দিবে ব্যাপারটা তা না। আপনার যদি পার্শিয়ালি ঠিক থাকে, মানে সে আপনি মেশিন 1 এর 2025-এরটা ঠিক করছেন, 26-এরটা ঠিক নাই, 25-এর জন্য মার্ক পাবেন, সমস্যা নেই। আবার মেশিন 2 এর 26-এর টুকু ঠিক হয়েছে, 25-এরটা ভুল করছেন, সমস্যা নেই, আপনি 26-এর যেটুকু সেটুকুর জন্য মার্ক পাবেন, কোনো সমস্যা নেই। সো আমি একটু দেখি, the following information relates to Bangers and Smash, a car repair business. So নামটাও ঠিক আছে, কার রিপেয়ার একটা কোম্পানি, সে দুইটা মেশিন অ্যাকোয়ার করছে, মেশিন 1, মেশিন 2। মেশিন 1 এটার প্রাইস হচ্ছে $12,000, যেটা সে পারচেজ করছে 1st অগাস্ট 20x5 এ। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, আমরা কি বলছি, যখনই কোনো ইনফরমেশনে অ্যামাউন্ট পাবেন, ডেট পাবেন, আপনি কেয়ারফুলি ওই জায়গাটা একটু পজ নিবেন, নিয়ে আপনি বুঝার চেষ্টা করবেন যে এখানে ডেটটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যামাউন্টটা কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি ডেটটার ব্যাপারে যদি দেখেন, তার ইয়ার এন্ড হচ্ছে 31st ডিসেম্বরে, সে অ্যাসেটটা অ্যাকোয়ার করছে 1st অগাস্টে। এবং আপনি যদি পরের রোটা দেখেন, ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন মেথড বাট প্রো ডাটা। তো যেহেতু প্রো ডাটা করতে হবে, তার মানে আপনি এই অ্যাসেটটা যে বছরে অ্যাকোয়ার করেছেন 20x5 এ, সেই বছরে আপনাকে 1st অগাস্ট থেকে 31st ডিসেম্বর পর্যন্ত যত মান্থ হয়, সেই মান্থে আপনাকে প্রপোর্শনেট করতে হবে। তার মানে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে 20x5 এ মেশিন 1 এর জন্য আপনার 5 মান্থের ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন, নট দ্য ফুল ইয়ার এর, রাইট? মেশিন 2, আপনি মেশিন 2 এর প্রাইস দেখেন 8,000। মেশিন 2 কবে পারচেজ করছেন? 20x6 এ। তার মানে মেশিন 2 কিন্তু x5 এ কোনো ইম্প্যাক্ট নাই। তার মানে মেশিন 1 এটার ইম্প্যাক্টটা x5 এও আছে, x6 এও আছে, কেননা x5 এ আমি পারচেজ করেছি, যেটা x6 এও আমার ইউজ করা হচ্ছে। বাট মেশিন 2টা কিন্তু আমি পারচেজই করেছি 20x6 এ, তার মানে 20x6 এ এটা আসছে, 20x5 এ এটা ছিল না। তাহলে মেশিন 2 that will be applicable only for 20x6। তার মানে এই যে এখানে যে আমি মেশিন 2 দিয়েছি, তাহলে এটা হবে না আসলে, রাইট? বিকজ মেশিন 2 আমি 20x5 এ অ্যাকোয়ার করি নাই, x6 এ আমি অ্যাকোয়ার করেছি কবে, মানে 2026-এ 1st অক্টোবরে। আর যেহেতু 1st অক্টোবরে আমি পারচেজ করেছি, তাহলে 1st অক্টোবর থেকে 31st ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আমি 3 মান্থ ইউজ করেছি, এবং 3 মান্থে আমাকে প্রোরাটা করতে হবে ফার্স্ট ইয়ারের। তাহলে ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন রিডিউসিং ব্যালেন্স মেথড, মানে 8,000 এর উপর 10%, 800, বাট 800 পুরোটা হবে না, এই 800 কে আমার 12 দিয়ে ভাগ করে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 মাসের প্রপোর্শনেট রেট করতে হবে। এন্ড এটা আমার 20x6 এ করতে হবে মেশিন 2 এর জন্য। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে এখন। সো খেয়াল করে দেখেন, তাহলে আমরা যদি মেশিন 1 এর কথা চিন্তা করি, মেশিন 1 এ আমার ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে ঠিক 12,000, এটার উপর আমার ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ 20%, সো আমি 20% করব, করার পর আমার যতটুকু ডেপ্রিসিয়েশন আলটিমেটলি 20x5 এর জন্য ক্যালকুলেট হবে সেটা। সো আমরা ক্যালকুলেশনটা শুরু করে ফেলি। তাহলে মেশিন 1 স্ট্রেট লাইন মেথড, আমার অ্যামাউন্ট 12,000,
স্যার 25 সালে 5 মাসের নিলেও 26 সালে তো স্যার ফুল নিতে হবে রাইট না? রাইট রাইট, ওইটাতে আমি যাচ্ছিলাম যে সরি 20x5 এ যদিও এটা আমি 5 মাস ইউজ করেছি, বাট 2026-এ কিন্তু এটা আবার ফুল ইয়ারই হবে মেশিন 1 এর জন্য, রাইট? ভেরি গুড পয়েন্ট। তাহলে 20x5 এ 12,000 ইন্টু আমার কত পার্সেন্ট বলছে? 20%। তাহলে 12,000 এর 20% কত হয়? স্যার 2400। 2,400, রাইট? বাট আমি কি পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন ইউজ করতে পারবো 20x5 এ? নো স্যার। তাহলে এখন না স্যার, এটাকে কি করতে 5 হবে? মাসের। তাহলে এটাকে আমাকে অ্যাড নাও স্যার 12 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ দিতে হবে ফর 5 5 মাস। মান্থস। তাহলে আমরা 5 মান্থস কিভাবে করব? 2400 ডিভাইডেড বাই 12 ইন্টু 5 কত আসে? তাহলে মেশিন 1 এর জন্য ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন হবে 1000। সবাই আমরা এগ্রি? জি স্যার। এগ্রি। বাট এই মেশিন 1টা তো আমার ইয়ার 2তেও ছিল না? মানে সেকেন্ড ইয়ার যেটা আমরা বলছি 2026-এ, তাহলে সেখানে কি হবে? সেখানেও কিন্তু আমার এই 12,000 এর উপর 20% 2,400 পুরো বছরের জন্যই আসবে, পুরো 1 বছরের জন্যই আসবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে 2025-এ টোটাল ডেপ্রিসিয়েশন কত? 2025-এ টোটাল ডেপ্রিসিয়েশন কিন্তু 1000-ই, কারণ মেশিন 2 কিন্তু 2025-এ অ্যাকোয়ার করা হয় নাই, মেশিন 2 অ্যাকোয়ার করা হয়েছে 2026-এ। তাহলে 2026-এ আমার 1 অক্টোবর 20x6 কত টাকা দিয়ে পারচেস করেছিলাম মেশিন 2টা? 8,000। 8,000 ইন্টু কত পার্সেন্ট ছিল ডেপ্রিসিয়েশন মেথড? 10%। 10%। তাহলে 8,000 এর 10% কত হয়? 800। বাট আমার কি ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন 800 হবে? না স্যার। কারণ আমি কি ফার্স্ট না ইয়ারে স্যার। 8 পুরোটা ইউজ করতে পেরেছি? স্যার 3 মাস মনে হয়। না স্যার। তাহলে কত মাস ছিল? অক্টোবর থেকে ডিসেম্বর, রাইট? And জি now স্যার। for 3 months. তাহলে 800 divided by 12 into 3 কত আসে? If I'm not wrong, 200, right? তাহলে 20x6 এ so total depreciation in 20x6, তাহলে 20x6 এ টোটাল ডেপ্রিসিয়েশন কত? 2,400 প্লাস 200, 200। তাহলে 2,600 হচ্ছে আমার 20x6 এর টোটাল ডেপ্রিসিয়েশন। আর x5 এর টোটাল ডেপ্রিসিয়েশন কত? 1,000। এই ছিল আমার রিকোয়ারমেন্ট যে আমার 20x5 এর টোটাল ডেপ্রিসিয়েশন কত, 20x6 এর টোটাল ডেপ্রিসিয়েশন কত। সরি, আমরা কি ক্লিয়ার এই জায়গাটাতে? আমরা 3টা জি মেথডে স্যার। ডেপ্রিসিয়েশন জি দেখলাম। স্যার। সো দ্য লাস্ট পার্ট ফর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য রিভ্যালুয়েশনের একটা ছোট্ট ক্যালকুলেশন আর ডিসপোজাল, এটা আমরা হোপফুলি নেক্সট ক্লাসে শেষ করে একটা স্ট্রং র্যাপ আপ করতে পারবো ইনশাল্লাহ। এন্ড নেক্সট ক্লাসে উই নিড টু ডিসকাস, আমাদের অনেক কিছু পেন্ডিং আছে, যে হাউ টু কমপ্লিট দ্য কুইজ, যে কুইজটা আমরা নিতে পারি নাই সেটা কিভাবে অ্যাকোমোডেট করবো, অ্যাকোমোডেট করা যায়। এন্ড অ্যাসাইনমেন্ট যেটা আমি নিয়েছি সেটার উপরে আমি মার্কিংটা দেখবো, সো আর নতুন করে দিব না হোপফুলি। এন্ড প্রেজেন্টেশনটা হয়তো বা একটা প্রেজেন্টেশনের জন্য টাইম রাখতে হবে। এন্ড আপনাদেরকে আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের অনেকগুলা ক্লাস একটু গ্যাপ গেছে, প্লাস হচ্ছে আমরা অনেক ভ্যাকেশনের মধ্যে দিয়ে গেছি, সো মেবি আমি আপনাদেরকে কিছু এক্সট্রা ক্লাস মেকআপ ক্লাস নিব টু কভার আপ দ্য সিলেবাস, টু রিভিশন দ্য থিং, হোল থিং ফর ফাইনাল এক্সাম। সো আমাকে একটু হেল্প করবেন কাইন্ডলি, এই জায়গাটাতে আপনাদের কোঅপারেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকের জন্য এখানেই রাখবো, অ্যাটেন্ডেন্সটা আমি নিচ্ছি, নিয়ে আমি এখানে শেষ করছি। অ্যান্ড আগামী শনিবার ইনশাল্লাহ দেখা হচ্ছে, যদি
কোনো প্রকার গভর্নমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট না আসে। আই ডোন্ট নো হোয়াট অ্যানাউন্সমেন্ট ইজ কামিং আপ, বাট স্টিল আমাদের ইউনিভার্সিটি থেকে যেটা আসবে সেটাই আমরা ফলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো স্যার আমাদের মিডের খাতা কবে দিবেন স্যার? মিডের খাতা তো দিয়ে দিব। ও, মিডের খাতা দেয়নি আপনাদের এখনো? না আমি স্যার, রেজাল্ট পোর্টালে আমি স্যার একটু আপ দিয়ে দিন আমি স্যার। পোর্টালে রেজাল্ট শিটটা আপডেট করে দিব, আমি স্ক্রিনশটটাও দিয়ে দিব ইয়েতে, গ্রুপে। আচ্ছা স্যার, আপনারা ধন্যবাদ মার্কই তো স্যার। জানেন না এখনো, রাইট? শিট, জি স্যার, মার্ক সরি জানা সরি নাই। সরি সরি। আমি ঈদের দিন রাত থেকে এমন অবস্থা খারাপ ছিল, আমি গত পরশুদিন থেকে অফিস করা শুরু করছি। মানে আমার এখনো বুঝতেছেন যে আমার কাশি এখনো ঠিক হয় নাই, মানে কাশি এখনো রয়ে গেছে, প্রায় 10-12 দিনের উপরে আমি বেডে পড়া ছিলাম। ওকে, আমরা ফাহাদ আসছেন, অ্যাটেন্ডেন্সটা শেষ করে দিই। এরপর আমি এক নাম্বার রোল জি নাম্বার স্যার। সহ আমরা ডাকবো, সো আপনারা জাস্ট ইয়েস বললেই হবে, প্রেজেন্ট বললেই হবে। রোল নাম্বার 1, Present, sir. 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, 6, Present, sir. 7, 9, 8, Present, sir. 9, প্রেজেন্ট স্যার। এরপর 11, প্রেজেন্ট স্যার। 13, Sir. 14, প্রেজেন্ট স্যার। 15, Present, sir. 16, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 20, 21, Present, sir. 23, 24, 25, প্রেজেন্ট স্যার। 26, Yes, sir. 27, সমদিত ছিলেন, প্রেজেন্ট স্যার। 28, Present, sir. 29, Present, sir. 30, প্রেজেন্ট স্যার। 31, Yes, sir. 32, 32, 33, Present, sir. 33, এরপর হচ্ছে 34, Present, sir. 35, Present, sir. 36, Present, sir. 37, Present, sir. 39, Present, sir. 40, Present, sir. 41, 41, 44, Present, sir. 46, 47. Present, sir. ওকে, সো Present, sir. 47. হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আপনাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো ইনশাল্লাহ সি অন স্যাটারডে। অ্যান্ড এর মধ্যে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমরা যে 3টা কোশ্চেন করলাম ক্লাসে, এই কোশ্চেন গুলো একটু বাসায় আপনারা নিজেরা ট্রাই করবেন কাইন্ডলি, ওকে? এবং পাশাপাশি কোয়েশ্চেন 4টা একটু নিজেরা দেখবেন যে কোয়েশ্চেন 4-এ আসলে আলটিমেটলি আমাদের ডেপ্রিসিয়েশন এবং এটার টি অ্যাকাউন্টটা কিভাবে করা হয়েছে, দ্যাটস ইট। সো একটু হোমওয়ার্কটা অথবা এই 4টা ম্যাথই, এক নাম্বার থেকে 4 নাম্বার কোয়েশ্চেন একটু বাসায় নিজেরা ট্রাই করবেন। ইফ ইউ ফেস এনি প্রবলেম প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ।